এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পরীক্ষার্থী তাদেরকে আমরা রিভাইজড অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো তোমরা জানো যে এই বিশেষ পরিস্থিতিতে আমরা অনলাইনে ক্লাস কন্ডাক্ট করছি। তো সবাই আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো আজকের আমরা দেখতে চাই আমাদের দ্বিতীয় অধ্যায়। এটা একটু বেশ বড় অধ্যায়, এজন্য আমাদের সময়ও বেশ ব্যয় হচ্ছে খানিকটা। আর পুরোপুরি যে বোর্ডের সুবিধা সেটা ক্লাসরুমে যেভাবে নেওয়া যায় এখানে অতটা দ্রুত নেওয়া যায় না, এজন্য আমাদের একটু ডিলে হচ্ছে। তো আজকের আমরা যে সেদিন যেটা পড়েছিলাম তার পরের টপিকগুলো আমরা দেখছি যে এখানে আমরা গত ক্লাসে পড়েছিলাম চাহিদা সংকোচন সম্প্রসারণ ও চাহিদা হ্রাস বৃদ্ধি, যেটাকে আমরা বলেছিলাম কন্ট্রাকশন এক্সপেনশন অর ইনক্রিজ অর ডিক্রিজ ইন ডিমান্ড। তো আজকের আমরা যেহেতু তোমাদের এখানে ইংলিশ ভার্সনেরও কেউ কেউ আছে যারা ক্লাস করে, সেহেতু আমাদের টার্মগুলোকে ইংরেজিতেও কিছুটা বলতে হবে। তো এখন আমরা আজকে দেখতে চাই যে আমাদের রিলেটেড গুডস কাকে বলে, যেটাকে আমরা বলি সম্পর্কযুক্ত দ্রব্য কাকে বলে। তো এরপরে আমরা দেখতে চাই চাহিদার স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা বলি ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আরেকটার আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ডেরই আমরা বেশ সবগুলো তো পার্ট আমরা দেখি না, আমরা জাস্ট চাহিদার দাম, আয় ও আড়াআড়ি স্থিতিস্থাপকতা এটা আমরা দেখি। তো কথা হলো যে আমরা চাহিদার দাম, আয় ও আড়াআড়ি স্থিতিস্থাপকতা কেন দেখি, আমরা আরো যে স্থিতিস্থাপকতাগুলো বের করা যেত সেগুলো কেন আমরা চেষ্টা করি না। তো সেটা নিয়ে আমরা যদি সময় থাকে আমরা কিছুটা আলোচনা করব, তারপরে আমরা আমাদের টপিকে আসব। তো আমরা যে এই যে আমাদের চাহিদার এই স্থিতিস্থাপকতা দেখতে যে আমরা যে সম্পর্কিত দ্রব্যগুলো বলছি, একটু মাথায় রাখতে হবে যে এই সম্পর্কিত দ্রব্যগুলোর সঙ্গে আমাদের এই যে ক্রস ইলাস্টিসিটি এর কিন্তু একটা সম্পর্ক আছে। তো তার আগে আমরা দেখে আসি যে সম্পর্কযুক্ত দ্রব্যগুলো আসলে কি কি আছে। তো সম্পর্কযুক্ত দ্রব্যকে আমরা একটু লিখেই দেখাচ্ছি। তোমরা একটু রোল নাম্বারটা দিয়ে দিলে আমার পরে একটু সুবিধা হয়। তো এখন আমরা আসি, আমরা বোর্ডে যাই। তোমরা এখান থেকে যেহেতু তোমরা দেখো এখানে আমাদের লেকচার যেটা দেয়া আছে সেখান থেকেও তোমরা দেখতে পাবে, আর আমি যে ফ্যাশনে পড়াবো সেটাতে তোমাদের আরো স্পষ্ট হবে। তো এখান থেকে তোমরা এগুলো সাবস্টিটিউট গুড, কমপ্লিমেন্টারি গুড অর্থাৎ পরিবর্তক দ্রব্য, পরিপূরক দ্রব্য এগুলো কাকে বলে এগুলো লেখা আছে যথেষ্টভাবে। আমরা জাস্ট একটু দেখে আসি আমাদের মতো করে। তো দেখো আমরা বলছি রিলেটেড গুডস, আমি ইংরেজিতেই লিখছি তাহলে বেশিরভাগেরই সুবিধা হবে, কারণ তোমরা বাংলা ইংরেজি দুটোতেই পরে যারা হায়ার স্টাডিজে যেতে চাও তাদের জন্য সুবিধা হবে। তো এখন আমরা দেখাতে চাই রিলেটেড গুডস। তো দেখো এখান থেকে আমরা যেটাকে বলছি সম্পর্কযুক্ত দ্রব্য, রিলেটেড গুডস। তো এই যে রিলেটেড গুডস এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি সাবস্টিটিউট গুড আর একটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি গুড। সাবস্টিটিউট গুডের যেটাকে আমরা বলি যে বাংলা সেটার হলো পরিবর্তক দ্রব্য, সাবস্টিটিউট সাবস্টিটিউট গুড যেটা একটাকে আমরা বলি, আরেকটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি গুডস। কমপ্লিমেন্টারি গুডসটাকে আমরা বলি পরিপূরক, মনে থাকে যেন কমপ্লিমেন্টারি গুডস বলি আর কি। ওকে, তাহলে এটা সাবস্টিটিউট গুড বা কমপ্লিমেন্টারি গুড এভাবে আমরা বলতে পারি। গুডস বললেও কোনো সমস্যা নেই, যখন আমরা একের অধিক চিন্তা করব তখন আমরা গুডস বলতে পারি। তো এখন আমরা আসি, এখান থেকে আমরা দেখি যে আমাদের সাবস্টিটিউট গুড কি কি আছে। তো এবার দেখো যে সরি, তো এখন আমরা আসি, এবার দেখো আমরা বলছি সম্পর্কযুক্ত দ্রব্য, তাহলে মাথায় আসলো তাহলে এর আগে আমরা কোন দ্রব্য দেখে আসলাম, সেখানে কি সম্পর্ক নেই? তো একটু দেখে আসি। এখানে আসলে সম্পর্কযুক্ত দ্রব্য বললে সেন্সটা কেমন আসে দেখি। যেমন ধরো তুমি বলছো পটেটো, ঠিক আছে, আমরা নিলাম পটেটো। পটেটো, এখন আমাকে বলো যে পটেটোর সঙ্গে আমরা কি কোনো সম্পর্ক দেখেছিলাম কারোর? আমরা জানি যে ইকোনমিক্স বললে আমাদের মাথায় আসে চলকের মধ্যে সম্পর্ক, সেটা আমরা সম্পর্ক দেখেছি। তো কি দেখেছিলাম সম্পর্ক? পটেটোর সঙ্গে আমরা দেখেছি পটেটোর প্রাইস, প্রাইস অফ পটেটো, অর্থাৎ পটেটোর সঙ্গে আমরা পটেটোর দামকে চিন্তা করি। এখানে আমাদের দামের পরিবর্তনের সঙ্গে আমাদের আলুর চাহিদা কিভাবে বাড়ে কমে সেটা আমরা দেখি। ভেরি সিম্পল, আমরা জানি যে আলুর যদি দাম বেড়ে যায়, আলু কিছুটা নেসেসারি গুড, তারপরে আমরা বলছি যে আলুর দাম বাড়লে কিছুটা আলুর কনসাম্পশন আমাদের ভোগ কমে যায়। আবার আমরা বলছি যে আলুর দাম কিছুটা কমে গেলে আমাদের কনসাম্পশন কিছুটা বেড়ে যায়। অর্থাৎ আমরা বলছি যে আলুর দামের সঙ্গে আলুর চাহিদার একটা ঋণাত্মক সম্পর্ক আছে, সেটা কম সাড়া দিলেও সম্পর্কটা আছে। যেমন আমরা বাঙালিরা আলু ছাড়া চলতে পারি না, আবার অনেক দেশই আছে যারা আলু ছাড়া একদিন, আমরা কিছুটা চলতে পারলো তারা আরো কম চলতে পারে। তো সেটা আমরা এরকম বলেছিলাম। এখন আমরা কি এখানে বলেছি যে আলুর সঙ্গে ফুলকপির চাহিদা আছে? আমরা কিন্তু সেটা বলিনি। তো আমরা এখন এমন একটা সম্পর্ক করতে চাই যেখানে আমাদের এরকম স্বাধীন চলকও থাকবে, আবার অধীন চলকও থাকবে, আবার আমাদের সম্পর্কযুক্ত দ্রব্যও থাকবে।
এবং আবার আমরা বলছি এটা রিলেশনশিপ হবে ক্রস, কারণ আমরা এটা থেকে ক্রস ইলাস্টিসিটি বের করতে চাই, অর্থাৎ আড়াআড়ি স্থিতিস্থাপকতা বের করতে চাই। তো আমরা একটু দেখে আসি, দেখি আমরা যে কোনো একটা গুডস চিন্তা করি আগে মনে মনে, যে দুটো গুডের মধ্যে সম্পর্ক আছে, সেরকম দুটো গুড নিলাম। আমরা কিন্তু বলছি না এখানে, কিন্তু আমরা সরাসরি স্বাধীন আর অধীন চলককে প্রথমে আমরা সম্পর্ক করছি না, পরে আমরা সম্পর্ক করব। সেটা কিভাবে? আমরা ধরলাম দুটো গুড সম্পর্কযুক্ত, যেমন ধরলাম আমরা সম্পর্কযুক্ত দ্রব্য নিতে যে আমরা বললাম মাংসের মধ্যে একটা সম্পর্ক থাকতে পারে। যদি কেউ একজন গরুর মাংস পছন্দ করে, যেটাকে আমরা বলতে পারি স্টেক, হাই কোয়ালিটি বিফ যেটাকে বলে, এটাকে স্টিক বলে না কিন্তু এটাকে বলে স্টেক। তাহলে এটাকে আমরা বলতে পারি যে হাই কোয়ালিটি বিফ যেটা আমরা নিতে পারি, ধরলাম সেটা হলো এরকম নিতে পারি বিফ। আবার অনেকে বিফ পছন্দ করে না বা খায় না, তার ক্ষেত্রে আবার প্রযোজ্য না। আরেকটাকে আমরা বলতে পারি মাটন। দুটোই আমরা যেটাকে আমাদের হজমে ডিস্টার্ব করে এরকম দুটো খাবারই নিচ্ছি আমরা। তো এটা লোভনীয়, কিন্তু এটা শরীরের জন্য ততটাই ক্ষতিকারক। তো এখন আমরা আসি, এখন আমরা বলছি যে বিফ আর মাটন, যদি এমন একজন পার্সনকে আমরা চুজ করেছি যে এ দুটোই পছন্দ করে, তো এখন আমরা বলছি কি যে তাহলে এই দুটো কেন সম্পর্কযুক্ত? তাহলে সম্পর্ক বের করতে যেয়ে তাহলে আমরা দেখি এটা হতে পারে সম্পর্ক এই কারণে যে আমি বিফ যদি না কনজিউম করি তাহলে আমার মাটন দিয়ে কাজ চলতে পারে, এটা এই অর্থে হতে পারে। আবার আমি বলছি যে আমাদের মাটন আমি পছন্দ করছি না বা মাটন কম খাচ্ছি, তাহলে সেটা আমি পূরণ করছি বিফ দিয়ে, সেটাও হতে পারে। তো তাহলে আমরা বলছি এটা একটা সম্পর্কযুক্ত দ্রব্য। কিন্তু সম্পর্কযুক্ত দ্রব্য বললে আমরা এভাবে সরাসরি ডেফিনেশনটা না দেখে আমরা একটু দেখে আসি যেটা সম্পর্কটা, যেহেতু আমরা বলছি যে সম্পর্ক হতে গেলে আমাদের স্বাধীন আর অধীন চলক হতে হয়, তাহলে এখান থেকে কিন্তু একটা ব্যাখ্যা আমরা দিতে পারি যে যদি একটা দ্রব্যের পরিবর্তে অন্য একটা দ্রব্য ব্যবহার করা যায় তাহলে সেটাকে আমরা বলি যে এটা সম্পর্কযুক্ত দ্রব্য, কারণ একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আছে। তো আবার যদি আমরা বলি যে আমাদের তো চলক দিয়ে ব্যাখ্যা করার একটা টার্গেট থাকে, কারণ আমরা জানি যে ইকোনমিক্স ইজ নাথিং বাট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তো এখন আমরা আসি, বাট দিস ইজ অন কাইন্ড অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে আমাদের সেভাবেই আলোচনা করা হয়, চলকগুলোর মধ্যে সম্পর্ক আমরা ম্যাথমেটিক্সে ব্যাখ্যা করি। তো এখন আমরা আসি, এখন আমরা যদি বলি তাহলে যদি আমাদের এখানে সরাসরি সম্পর্ক আমরা বলতাম তাহলে সেখানকার সম্পর্ক আমরা কিভাবে চিন্তা করতাম? যদি আমি বলি যে আচ্ছা তোমাদেরকে বলো তো সরাসরি সম্পর্ক হলে কি বলতাম, তাহলে আমি বলতাম যে ফাইন, আমি বিফ নিয়েছি তাহলে এটা সম্পর্ক আছে প্রাইস অফ বিফ, এরকম আমার মাথায় আসলো। আর এখানে আমি মাটন নিয়েছি তাহলে আমার সম্পর্ক আসতো প্রাইস অফ মাটন। তাহলে এখানে আমরা কি বলতাম যে বিফের প্রাইস, তাহলে এটা হলো আমাদের ডাইরেক্ট রিলেশনশিপ। আবার যদি আমরা এখানে আসি প্রাইস অফ, আমি এখানে লিখে দেই প্রাইস অফ বিফ, আমাদের ডাইরেক্ট সম্পর্ক। আবার যদি আমরা এখানে চিন্তা করতাম মাটন, তাহলে আমরা নিতাম কি প্রাইস অফ মাটন, অর্থাৎ মাটনের দাম, দামের সঙ্গে মাটনের সম্পর্ক কি? আমাকে বলো তো মাটনের সঙ্গে দামের মাটনের সম্পর্ক কি? দ্রুত। হ্যাঁ, কাফি আছো? রিফাত, বলো 501। হ্যাঁ, কথা বলো না কেন? আমি তো তোমাদের স্পিকার খুলে রেখেছি, নাকি বন্ধ আছে? এই তোমরা আমাকে শুনতে পাচ্ছ? তাহলে তুমি কি আমাকে একটু বলো তো যে আমি যে কোশ্চেনটা করেছি সেটার আনসারটা কি? স্যার আরেকবার রিপিট করবেন প্লিজ। আমি বলছি যে ডাইরেক্ট রিলেশনশিপটা এখানে ব্যাখ্যা করো আমাকে, যে বিফের সঙ্গে প্রাইস অফ বিফের ডাইরেক্ট রিলেশনশিপটা কি? আমরা তো এমন নেই যে বিফের সঙ্গে আমরা মাটনকে রিলেট করিনি, তো এখানে করেছি। না স্যার, বিফের প্রাইস বাড়লে বিফের ডিমান্ড কমে যায়। ফাইন, ভেরি সিম্পল, এটার বেলাও তাই। তো আমরা ডাইরেক্ট সম্পর্ক বললে অন্য কোনো কারোর সঙ্গে সম্পর্ক না থাকলে আমরা বলতাম কি প্রাইস অফ বিফের সঙ্গে বিফের একটা সম্পর্ক আছে, প্রাইস অফ মাটনের সঙ্গে মাটনের একটা সম্পর্ক আছে। কিন্তু এখন কিন্তু আমরা সেটা চিন্তা করছি না, আমরা বলছি রিলেটেড গুডস। তাহলে রিলেটেড গুডস হলে সবসময় মনে রাখতে হবে সম্পর্কটা হয়ে যাবে আড়াআড়ি, ক্রস রিলেশনশিপ, মনে থাকে জানি কি বলেছি? ক্রস রিলেশনশিপ। তাহলে ক্রস সাইন কখনো দেখেছো? ক্রস সাইন চিনো তো? জি স্যার। ফাইন, এটা অনেকটা মাল্টিপলের মতো দেখতে। এই যে তাহলে আমরা যদি বলি ক্রস রিলেশনশিপ, তাহলে আমরা বলছি কার কার মধ্যে সম্পর্ক তৈরি হবে? মাটনের সঙ্গে প্রাইস অফ, সরি, মাটনের সঙ্গে, এখানে তো উল্টো, ঠিক আছে, মাটনের সঙ্গে প্রাইস অফ বিফের রিলেশনশিপ তৈরি হবে। আবার যদি আমি বলি এখানে তাহলে কি হবে? বিফের সঙ্গে প্রাইস অফ মাটনের রিলেশনশিপ তৈরি হবে, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখন আমি যদি বলি যে
তাহলে এখানে সম্পর্কটা কেমন? যদি এমন স্যার হয় এখানে হ্যাঁ, যে একটা গুডের দামের সঙ্গে একটা গুডসের যদি প্রাইসের সঙ্গে অন্য আরেকটা গুডের ডিমান্ডের সম্পর্ক হয়, তখন তাকে আমরা রিলেটেড গুডস বলতে পারি। জি স্যার। তাহলে এখানে আমরা পজিটিভ বা নেগেটিভ হলে সেটা আমরা চিন্তা করব। পজিটিভ হলে তাকে কোন গুড বলা হবে, নেগেটিভ হলে তাকে কোন গুড বলা হবে সেটা আমরা বলবো। তাহলে আমরা বললাম কি রিলেটেড গুডস কাকে বলে? আগে বললাম যে একটার সঙ্গে যদি আরেকটার ভ্যারি করে, একটা পরিবর্তে যদি আরেকটা ইউজ করা যায় বা একটা ইউজ করতে গেলে যদি আরেকটা প্রয়োজন হয়, তাকে আমরা বলি রিলেটেড গুডস। আবার আমরা কি বলছি, যদি একটা গুডের প্রাইসের সঙ্গে অন্য একটা গুডের ডিমান্ডের সম্পর্ক হয়, তখন তাকে আমরা বলছি সাবস্টিটিউট। তখন তাকে আমরা বলছি রিলেটেড গুডস। আমরা সাবস্টিটিউট পজিটিভ আর নেগেটিভ সেটা এখনো বলি নাই, তো পজিটিভ হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে সেটা আমরা বলবো পরে। তো সাবস্টিটিউট গুডকে আমরা বলেছি পরিবর্তক দ্রব্য, আর কমপ্লিমেন্টারিকে আমরা বলেছি পরিপূরক, কিন্তু আমরা বলেছি রিলেটেড গুডস। এবার আমি একজনকে জিজ্ঞেস করি, আরেকবার একটু ডেফিনেশনটা বাংলায় শুনে আসি, আমি তো ইংরেজিতে দিলাম। এই তোমাদের কথা বলতে লজ্জা লাগে নাকি? অন্য সময় তো তোমরা ঠিকই কথা বলো, অপ্রয়োজনে যথেষ্ট কথা বলো, আমি জানি। প্রয়োজনের সময় মুখ বন্ধ রাখো কেন? আচ্ছা, এখন আমরা একজনকে জিজ্ঞেস করে আসি, আমাদের সময় খুব কম। মতিউর রহমান, স্পিকার অন করো। আমাকে শুনতে পাচ্ছ? মতিউর রহমান, তুমি কি ক্লাসে আসো নাকি স্পিকার অফ করে দিয়ে বসে আছো? মুখ খুলবে না মনে হচ্ছে। সাদিয়া জান্নাত, তোমার স্পিকার অন করো। দ্রুত স্পিকার অন করো, স্পিকার অফ করে বসে আছো কেন? সময় চলে যাচ্ছে আমাদের। এই ক্লাসে থাকার কি দরকার তোমাদের? শুধু শুধু বসে বসে ক্লাসে পার্টিসিপেট করো না। এই একটু আগে মুখ ওপেন করেছিলে কে? স্যার আমি। এবার বলো যে এখানে আমরা যে বলছি একটা রিলেশনশিপ, এটা কি পজিটিভ রিলেশনশিপ নাকি নেগেটিভ রিলেশনশিপ? এখানে এখানে আমরা কার সঙ্গে কার সম্পর্ক করতে পারি? এখানে কিন্তু আমাদের একবারে দুটোই নেওয়ার আর প্রয়োজন নেই, কিন্তু এই সম্পর্কটা কিন্তু ক্রস রিলেশনশিপ। দেখো এটা কিন্তু ক্রস দেখাচ্ছে, এটা কিন্তু আড়াআড়ি সম্পর্ক, দেখেছো? দুটো যদি আমরা ডাইরেক্ট জি এভাবে স্যার। নিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট রিলেশনশিপ না। ডাইরেক্ট রিলেশনশিপ হলে তাকে কিন্তু আমরা রিলেটেড গুডস বলতাম না, এটা কিন্তু ক্রস রিলেশনশিপ। এটা ক্রস রিলেশনশিপ হলে তাহলে আমাদের ক্রস রিলেশনশিপে আমরা রিলেটেড গুডস বলি। তাহলে রিলেটেড গুডসের দুই ধরনের গুডস আমরা নিয়েছি, একটাকে আমরা বলেছি পরিবর্তক দ্রব্য, যেটা ইংরেজিতে আমরা বলেছি সাবস্টিটিউট গুড, আরেকটা আমরা বলেছি কমপ্লিমেন্টারি গুড, যেটাকে আমরা বলেছি পরিপূরক দ্রব্য। তো এখন আমাকে বলো তো যে এখানে তাহলে আমরা যে রিলেশনশিপটা নিলাম, কাকে কাকে আলাদা করে ফেলেছি? তাহলে আমরা যদি বলি শুরুতে যদি ধরি বিফ, তাহলে বিফের সঙ্গে আমরা কি নিয়েছি? প্রাইস অফ মাটন। প্রাইস অফ মাটন। এখন কিন্তু আর সেম গুডের প্রাইস নেই, কারণ আমরা ডাইরেক্ট রিলেশনশিপ সেম গুডের সঙ্গে দেখতে চাই না, এটা হলো আমাদের রিলেটেড গুডস। আর এখানে আমরা কি নিয়েছি? যদি আমরা মাটন নেই তাহলে কি হবে সম্পর্ক? প্রাইস অফ বিফ। তাহলে এখানে আমরা বলছি উল্টো হয়ে যাবে, প্রাইস অফ বিফ। তাহলে এখন আমাকে একটু বলো যে এখানকার সম্পর্কটা এখানে ইন্ডিপেন্ডেন্ট কোনটা, ডিপেন্ডেন্ট কোনটা? স্যার এখানে প্রাইসটা ইন্ডিপেন্ডেন্ট। প্রাইসটা ইন্ডিপেন্ডেন্ট আর বিফটা, আর এইটা হলো আমাদের ডিপেন্ডেন্ট। এটা হলো আমাদের ডিমান্ড ফর বিফ, আর এটা হলো আমাদের ডিমান্ড ফর মাটন, আর এটা হলো আমরা বলছি প্রাইস অফ মাটন, এটা আমরা বলছি প্রাইস অফ বিফ। এখন বলো তো এখানে সম্পর্কটা পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। কিভাবে আমাকে একটু ব্যাখ্যা দিতে পারো? স্যার প্রাইস অফ মাটন যদি বাড়ে তাহলে বিফের ডিমান্ডটা বাড়বে। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা বলছি কি যে মাটনের যদি প্রাইস বাড়ে তখন আমরা মাটন খাওয়া কমিয়ে দিব, আমরা মাটনকে একটু স্যাক্রিফাইস করছি। এটা ইচ্ছা করে না, যেহেতু আমাদের প্রাইসটা আমাদের রিয়েল ইনকামকে খেয়ে ফেলছে মাটনের, ফলে আমরা মাটন খাওয়াটা একটু কমিয়ে দিতে পারি। কমিয়ে দিয়ে আমরা কি করছি, আমরা একটু বিফের দিকে যেতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখছি কি যে বিফের যদি প্রাইস কনস্ট্যান্ট থাকে বা আদার থিংস যদি সেম থাকে, তাহলে মাটনের প্রাইস যদি বেড়ে যায়, বিফের ডিমান্ড কি হয়ে যাবে? বেড়ে যাবে, কারণ আমরা এখন বিফ বেশি পছন্দ করি, বেড়ে যাবে। বেড়ে যাবে স্যার। মাটনের প্রাইস বেড়ে গেলে বিফের ডিমান্ড বাড়বে। আবার সেম ভাবে সত্য, প্রাইস অফ বিফ যদি বেড়ে যায় তাহলে কি হবে? এটা বাড়ছে, মাটনের ডিমান্ড বেড়ে যাবে, সম্পর্ক কিন্তু পজিটিভ। যেমন আমি যদি বলি যে প্রাইসটা যদি বিফের বাড়ে, যদি আমরা এভাবে দেখি প্রাইস অফ বিফ যদি ইনক্রিজ করে, তাহলে কিন্তু আমরা নিচেরটা নিয়েছি, মাটনের যে আমাদের ডিমান্ড ছিল যেটা, এটা কি হবে? ইনক্রিজ করবে, সম্পর্ক পজিটিভ, সম্পর্ক পজিটিভ।
তাহলে সম্পর্ক পজিটিভ হলে যেটা আমাকে একটু সাবস্টিটিউট গুড হিসাবে যদি আমরা এটাকে গ্রাফে দেখাতে চাই, তাহলে গ্রাফটা কেমন আসে দেখি। এবার আমাকে কেউ একজন বলো, তুমি বাদে, এই তোমরা স্পন্টানিয়াসলি ক্লাসে অংশগ্রহণ করো না কেন? তোমরা কারা, কোত্থেকে আসছো? তাহলে এখন আমরা আসি, ও বাদে বাকিরা কোত্থেকে আসছো তোমরা? এবার আমরা আসি, তাহলে এটাকে আমরা নিলাম। এবার বলো উপরে কি বসবে, নিচে কি বসবে? এই তুমি আনসার দিও না, অন্য কেউ বলো। এই তোমরা মুখ বন্ধ করে রেখেছো কেন? এরা কারা এরা? হ্যাঁ ফাইন। প্রাইস অফ বিএফ কোথায় বসবে? উপরে বসবে, কারণ আমরা জানি ডিমান্ডের ক্ষেত্রে সবসময় আমাদের ডিমান্ড বা সাপ্লাইয়ের ক্ষেত্রে সবসময় ইন্ডিপেন্ডেন্ট উপরে বসবে। তাহলে প্রাইস অফ বিফটাকে যদি আমরা উপরে নেই, নিচে কি বসবে? ডিমান্ড অফ মাটন। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে শুধু মাটনও লিখতে পারি অথবা ডিমান্ড ফর মাটনও লিখতে পারি। তাহলে এখন আমরা আসি, এবার বলো তো এখানকার গ্রাফটা কেমন হবে? আপওয়ার্ড স্লোপিং অর ডাউনওয়ার্ড স্লোপিং? ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? ঊর্ধ্বমুখী। তাহলে এটা ঊর্ধ্বমুখী হবে, কারণ পজিটিভ রিলেশনশিপের যে কোনো গ্রাফই আমরা জানি এটা ঊর্ধ্বমুখী হয়। এখন তুমি যে কোনো একটা দাগ টেনে দেখতে পারো, এখান থেকে যদি এটা বেড়ে যায়, যদি ধরলাম এরকম দেয়া থাকে, তাহলে এখানে একটা মাটনের ডিমান্ড আছে এই প্রাইস অফ বিফের সময়। ভেরি সিম্পল, এখন যদি প্রাইস অফ বিফটা বেড়ে যায়, তাহলে আমি প্রাইস অফ বিফটা খাওয়া কমিয়ে দিচ্ছি, এখন আমি মাটনের ডিমান্ড বেড়ে গেছে। তাহলে এই যে ডিমান্ড কার্ভটা তুমি পেয়েছো, এটা কি হবে? এটা আসলে কি দেখাচ্ছে বলো তো? এটা আসলে এখানে কি লিখবা তুমি? এটা কি লিখবা? এখানে কি দেয়া যায়, কি লেখা যায়? এখানে কি লেখা যায়? কিউডি কিসের? চাহিদা রাখা না? কিউডিটা কার? কোয়ান্টিটি ডিমান্ডটা কার? মাটনের। মাটনের। ইকুয়াল টু কি? ফাংশন অফ কার ফাংশন? ও প্রাইস অফ বিফ। প্রাইস অফ বিফ, পিবি দিয়ে দিলাম, হচ্ছে? জি স্যার। কোয়ান্টিটি ডিমান্ড ফর মাটন ইকুয়াল টু ফাংশন অফ প্রাইস অফ বিফ। এখানে আমরা এখানে দেখিয়েছি, দেখো এই যে অথবা তুমি সিম্পল ডিমান্ড ফর মাটন লিখতে পারতে। এখানে এই প্রাইসের জন্য এই কোয়ান্টিটি, এই প্রাইসের জন্য এই কোয়ান্টিটি, এজন্য আমরা এটাকে এভাবেও লিখতে পারি। ঠিক আছে, এটা আসলে কোয়ান্টিটি না লেখাটাই বেটার, কারণ এটা হোল ডিমান্ড কার্ভকে রিপ্রেজেন্ট করছে, ফলে এটা কিউটা অ্যাবসেন্ট করে দেওয়াটাই বেটার। ঠিক আছে, শুধু ডিমান্ড ফর মাটন লিখলেই বেটার। তাহলে এখন আমরা আসি, এটাকে আমরা দেখলাম সাবস্টিটিউট গুড। তাহলে সাবস্টিটিউট গুডের বেলায় কি বললাম? যদি এমন হয় যে দুটো গুড আলাদা এবং এদের একটার প্রাইস বেড়ে গেলে অন্য আরেকটা গুডের যদি ডিমান্ড বেড়ে যায়, তখন তাকে আমরা বলি পরিবর্তক দ্রব্য। ভেরি কেয়ারফুল, এটা রিলেটেড গুডস, একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আছে, এবং আমরা বলছি কি একটা যদি প্রাইস বেড়ে যায় তাহলে অন্য আরেকটার ডিমান্ড বেড়ে যাবে, অথবা একটা যদি প্রাইস কমে যায় তাহলে অন্যটার ডিমান্ড কমে যাবে। কারণ ভেরি সিম্পল, আমি যদি বলি যে প্রাইস অফ মাটন এখন যদি কমে যায়, তাহলে কিন্তু আমি এখন মাটনের দিকে আমার একটু ঝোঁক বেড়ে যাবে, আমি বিফের কনসাম্পশনটা কমিয়ে দিব, বিফের ডিমান্ড কিন্তু তখন কমে যাবে। এখানে কারো সমস্যা থাকলে বলো, সাবস্টিটিউট গুডের সমস্যা আছে? কথা বলো, এখন তো কথা বলতে পারো। না স্যার। ওকে, তাহলে আমি এখন কন্টিনিউ করলাম, মুছে ফেললাম। এটা কিন্তু আমি পরিবর্তক দ্রব্য দেখালাম। ওকে, জি স্যার। এবার আমরা আসি, তাহলে আমরা আরেকটা রিলেটেড গুডস নেই। যেমন ধরো আমরা নিচ্ছি এরকম, আমরা নিলাম গ্যাসোলিন। গ্যাসোলিন মানে জানো তো কাকে বলে? যেগুলো দিয়ে গাড়ি চলে, পেট্রোল টোট্রোল এইসব জাতীয় গ্যাসোলিন। আরেকটা নিলাম অটোমোবিল, মোটর গাড়ি, অটোমোবাইল। ঠিক আছে, তাহলে অটোমোবাইল চলতে গেলে আমাদের কি লাগে? তেল লাগে। ওকে, অয়েল আর নিলাম না, অয়েল তো বিভিন্ন প্রকারের আছে, সয়াবিন তেল আছে, সরিষার তেল আছে। ওকে, গ্যাসোলিন জাতীয় যেগুলো সেগুলো দিয়ে আমাদের পেট্রোল জাতীয় যেগুলো গাড়ি চলে, অটোমোবিল। তো এখন আমরা আসি, এবার তোমার যদি সরাসরি সম্পর্ক বলতে তাহলে কেমন হতো? আর তুমি বলতে যে ফাইন, আমি সম্পর্ক জানি যে গ্যাসোলিনের সঙ্গে গ্যাসোলিনের প্রাইসের একটা সম্পর্ক আছে, তাহলে আমি শুধু পিজি দিলাম। ওকে, এটা তোমরা নিজেরা বুঝে নেবো, পিজি দিলাম, প্রাইস অফ গ্যাসোলিনের একটা সম্পর্ক আছে। আবার তুমি দেখো এখানে যদি আমি অটোমোবিল বলি, মোটর গাড়ি, তাহলে মোটর গাড়ির দামের সঙ্গে মোটর গাড়ির কনসাম্পশনের একটা সম্পর্ক আছে, আছে নাকি? জি স্যার। সম্পর্ক আছে। তাহলে এখন আমি যদি বলি যে যেমন ধরো এটার সঙ্গে এটা সম্পর্ক আছে, আবার এটার সঙ্গে এটা সম্পর্ক আছে, আমি একজনকে জিজ্ঞেস করে আসি। আচ্ছা, নূপুর আক্তার, নূপুর আক্তার তোমার স্পিকার অন করো। নূপুর আক্তার স্পিকার অন করো। এরা স্পিকার অন করে না কেন? টিচারের কথা অবজ্ঞা করছে। ওকে, লজ্জা পাচ্ছে নাকি নাই ক্লাসে?
হাই মতিউর রহমান, স্পিকার অন করো দ্রুত দ্রুত, আমাদের অনেক কাজ বাকি আছে এখনো। হাই মতিউর রহমান, সব স্পিকার বন্ধ করে দিয়ে বসে আছে। আচ্ছা, আমরা ওদেরকে ইগনোর করলাম আর কি, যেহেতু ওদের স্পিকার আমরা অন পাচ্ছি না। এবার আমাকে বলো, কেউ একজন বলো যে এখানে গ্যাসোলিনের সঙ্গে গ্যাসোলিনের প্রাইসের সম্পর্ক কি? আমি যদি দেখি যে যেসব পেট্রোলিয়াম দিয়ে আমার গাড়িগুলো চলে সেগুলো যদি দাম বেড়ে যায়, গ্যাসোলিনের প্রাইস বাড়লে গ্যাসোলিনের ডিমান্ড কমবে, ডাইরেক্ট রিলেশনশিপ, আমি এটাই জানি। আবার অটোমোবিলের সঙ্গে কি জানি, আমি যদি দেখি যে মোটরসাইকেলের দাম বেড়ে গেছে তাহলে কিন্তু আমার মোটরসাইকেলের ডিমান্ড কমে যাবে। ভেরি সিম্পল। তুমি বাজারে যে দেখো যদি মোটরসাইকেল বেশি দামে বিক্রি হয় তখন তুমি কিন্তু মোটরসাইকেলের ডিমান্ডটা কমিয়ে দিবে। ভেরি সিম্পল। তোমরা যখন ই ভ্যালিতে যাও, যে দেখো মোটরসাইকেল খালি সবসময় টার্গেটে থাকো কোথাও কখন ছাড়ে মোটরসাইকেল বিক্রি হয় সেটা দেখার, কত ছাড়ে বিক্রি হচ্ছে। এখন যদি কিনতে নাও পারো, ভবিষ্যতের জন্য এক্সপেক্ট করো যে আমি ফিউচারে একটা কিনতে চাই এরকম ছাড় দিলে, তো সেক্ষেত্রে আমরা বলছি কি যে মোটরসাইকেলের যদি দাম কমে যায় মোটরসাইকেলের ডিমান্ড বেড়ে যায়, দাম বেড়ে গেলে ডিমান্ডটা কমে যায়। আবার যদি দেখি গ্যাসের দাম বেড়ে গেছে তাহলে গ্যাসের চাহিদা কমে যাবে, গ্যাস মানে পেট্রোলিয়াম যেগুলো গ্যাসোলিন, তো সেগুলো যদি আমরা বলি যে দাম বেড়ে গেছে পেট্রোলিয়ামের ডিমান্ড কমে যাবে, দাম কমে গেলে ডিমান্ড বেড়ে যাবে। ভেরি সিম্পল। এখন আমরা যদি বলছি ক্রস রিলেশনশিপ এদের মধ্যে আছে, আমি যদি এভাবে চিন্তা করি যে গাড়ি চালাতে গেলে আমাদের এই গ্যাসোলিন লাগে, তাহলে সেক্ষেত্রে আমার রিলেশনশিপটা কেমন হয়? আমি বলেছি যে যদি একটার সঙ্গে আরেকটা রিলেশনশিপ থাকে তাহলে অবশ্যই আমাদের ক্রস রিলেশনশিপ হবে। তাহলে ক্রস হলে এরকম ক্রস হয়ে যাবে, এর সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, এই যে ক্রস রিলেশনশিপ। ওকে, তাহলে জি স্যার। এখন আমাকে কেউ বলতে পারো যে এটার সঙ্গে সম্পর্কটা কেমন? স্যার গ্যাসোলিনের দাম বাড়লে অটোমোবাইলের ডিমান্ড কমে যাবে। কারণ আমার মাইলেজ কমে যাবে, আমি তখন কম ড্রাইভ করতে চাইবো, যদি তাতে আমার তেল খরচটা বেড়ে যেতে পারে আমি যদি বেশি ড্রাইভ করি। ফলে দেখা যাবে কি যে আমার যেহেতু এখন কম ড্রাইভিং এর প্রয়োজন, ফলে আবার এমন আমি চিন্তা করছি আমি একটা নতুন গাড়ি কিনতে চাই, তেলের দাম তো অনেক বেশি, আমার গাড়ি কেনা কি ঠিক হবে? এভাবে আমি চিন্তা করতে পারি। অথবা আমি যদি বলি যে আমি এখন অটোমোবিলটা বেশি ইউজ করতে চাই আর তেলের দাম বেড়ে গেছে, এখন কি আমার বেশি ইউজ করা ঠিক হবে? তাহলে তেলের দাম বেড়ে গেলে আমি যদি রেশনাল হই, আমি যদি ইরেশনাল না হই, অর্থাৎ আমার মধ্যে যদি পাগলামো না থাকে, তাহলে সেক্ষেত্রে, অথবা আমি যদি হিউজ ফন্ড অফ না হই যে এত কিলোমিটার আমাকে ড্রাইভ করতেই হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে আদার থিংস ফিক্স, অর্থাৎ আমাদের অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্য বা অন্যান্য অবস্থা যদি স্থির থাকে, তাহলে গ্যাসোলিনের প্রাইস যদি বেড়ে যায় আমার কিন্তু মোটরসাইকেলের প্রতি যে ডিমান্ড চাহিদা সেটা কিন্তু কমে যাবে। আবার যদি আমরা দেখি যে এক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে যদি আমরা এভাবে আসি প্রাইস অফ অটোমোবিল, যদি আমরা দেখি যে মোটরসাইকেলের দাম বেড়ে গেছে, তো মোটরসাইকেলের দাম বেড়ে গেলে আমি যদি মোটরসাইকেল নাই কিনে আমার তেল দিয়ে আমি কি করবো, সেটাও হতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে কি, এখন বলতে পারো যে এখানকার এই যে সম্পর্ক আমরা দেখলাম, এখানে তো আর দুটো আমাদের একসঙ্গে চারটা তো আর সম্পর্ক আমরা দেখবো না, সম্পর্ক আমরা যে কোনো দুটোকে আলাদা করে ফেলতে পারি। তো এখানে তুমি দেখো তো যে আমরা যদি ধরি এটা হলো গ্যাসোলিন, আমি শুধু জিএ দিলাম, আর এখানে আমরা নিলাম প্রাইস অফ অটোমোবিল, তাই তো? এখানে আমাদের একটা সম্পর্ক তৈরি হতে পারে। আরেকটা হতে পারে আমাদের প্রাইসটা আগে লেখাটাই বেটার, আমি পিজিটা আগে দিলাম, প্রাইস অফ গ্যাসোলিনটা আগে দিচ্ছি, আর এখানে আমি নিলাম অটোমোবিল। কেন নিলাম এটা? কারণ দেখো এই দুদিক থেকে সম্পর্ক আছে দুইটা, এই যে একটা, এই যে এই একটা সম্পর্ক, এই যে এটা একটা, এটাকে বের করে নিয়েছি ক্রস রিলেশনশিপ, এই যে ক্রস দাগ দিয়েছিলাম দেখো এই একটা। আরেকটা হলো এইটা, এই যে অটোমোবিলের সঙ্গে পিজি, দেখো এটা ঠিক আছে কিনা, অটোমোবিলের সঙ্গে পিজি, এর সঙ্গে পিজি, আর এটার সঙ্গে পি এর সঙ্গে জিএ, দেখো মিলে নিয়েছি। আর প্রাইসটা আগে লিখতে হয়, ইন্ডিপেন্ডেন্টটা আমাদের আগে লেখাটাই বেটার, কারণ আমরা ইন্ডিপেন্ডেন্টকে আগে চেঞ্জ করি তারপরে আমরা ডিপেন্ডেন্টের সঙ্গে যাই। এখন দেখো এখান থেকে এটার সম্পর্কটা কেমন, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, কারণ আমরা বলছি কি গ্যাসোলিনের যদি প্রাইস বেড়ে যায় অটোমেটিক আমাদের অটোমোবিলের ডিমান্ড কমে যাবে। আবার উল্টো দিক থেকে কি বলছে যে গ্যাসোলিনের যদি প্রাইস অফ অটোমোবিল যদি বেড়ে যায় গ্যাসোলিনের ডিমান্ড কমে যাবে, অনেকে গাড়ি কেনা কমিয়ে দিবে, ফলে আমাদের গ্যাসোলিনের ডিমান্ড কমে যাবে। তাহলে আমরা তো সম্পর্ক দেখলাম, এবার আমাকে একটু ডেফিনেশনটা দাও যে কমপ্লিমেন্টারি গুডস কাকে বলে। আর শুরুতে আমাদের ইকোনমিক্স এর বাইরে যে তুমি ডেফিনেশনটা দাও যে এই গুড দুটো এজন্য কমপ্লিমেন্ট। একটা গুডের প্রাইস বাড়ার কারণে অন্য আরেকটা না গুডের আমি ডিমান্ড বলছি যে কমে যাচ্ছে। তুমি এইটা না, তুমি প্রাইসটা ইকোনমিক সেন্সটা বাদ দিয়ে, ভেরিয়েবলটা বাদ দিয়ে তুমি এমনি বলো যে এই দুটো গুডের দিকে তাকিয়েই বলো যে এই দুটো গুড কেন কমপ্লিমেন্ট। সময় কমে গেছে, দ্রুত। আমরা যদি বলি যে এখানে তো
আমার সমস্ত চাহিদা আমি মিট আপ করতে চাই। আমার মোটরসাইকেলের তো সমস্ত চাহিদা না, মোটরসাইকেলটা কিনে আমি রেখে দিচ্ছি, কিন্তু তেল নেই আর কি। সারা দেশে কোথাও তেল নেই, সারা বিশ্বে কোথাও তেল নেই, তাই মোটরসাইকেলটা আমি কিনে কি করব? তাহলে মোটরসাইকেল আমি কিনেছি কারণ এটাকে আমি চালাতে চাই। তাহলে যদি আমি বলি যে মোটরসাইকেলটা আমি কিনেছি এটাকে চালাতে চাই, এটা কি এমনিতেই চলবে নাকি তার জন্য আমার আরো অনেক কিছু লাগতে পারে? আমরা যে কোনো একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি গ্যাসোলিন। এটা যদি আমি বলি যে গ্যাসোলিন লাগে, তাহলে এখন বলো তো হুম ইয়েও লাগতে পারে ওর সঙ্গে, যেটাকে আমরা বলি গিরিস, যেটা বলে আর কি, ওই গ্যাসোলিনের গোত্রই আর কি। তো এখন আমরা যদি বলি যে তোমার যদি আমাদের গ্যাসোলিন প্রয়োজন হয়, তাহলে সমস্ত চাহিদা যদি আমি মিট আপ করতে চাই, অর্থাৎ মোটরসাইকেলটা আমার পুরো চাহিদা না, এর সঙ্গে আমার চালানোটাও একটা চাহিদা। তো সমস্ত চাহিদা পূরণ করতে গেলে যত দ্রব্য আমাদের লাগে তাদেরকে একটাকে আরেকটার পরিপূরক বলা যায়। জি স্যার মোটরসাইকেল ছাড়া তেলের কোনো দাম নেই, তেল ছাড়া মোটরসাইকেলের দাম নেই। যদি আমি মোটরসাইকেলের সঙ্গে তেলের চিন্তা করি, পরিবর্তকের বেলা আমরা কি বলেছিলাম যে একটা যদি পরিবর্তক যদি আরেকটাকে ইউজ করা যায় তাহলে একটা আরেকটার পরিবর্তক। মোটর এই কি জানি বলে, মাটনের পরিবর্তক হলো বিফ, বিফের পরিবর্তক হলো মাটন। আবার আমি যদি বলি এখানে পরিপূরক, যদি এমন হয় দুটো দ্রব্য, একটা যদি আমি পুরো চাহিদা মিট আপ করতে চাই তাহলে একটা ছাড়া আরেকটা আমাদের চলে না, তখন একটা আরেকটার পরিপূরক বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, জি স্যার ওকে ফাইন। জি স্যার তাহলে এখন আমরা যদি বলি ইকোনমিক সেন্সে যদি চিন্তা করি তাহলে ভেরিয়েবল নিয়ে আসি। এমন যদি হয় যে দুটো গুড একটার সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত, এবং একটার সম্পর্কযুক্ত তো আগেই বলেছি রিলেটেড গুড, সে তো সম্পর্কযুক্ত আমি বলেই নিচ্ছি। একটার দাম যদি কমে যায় তাহলে আরেকটা চাহিদা বেড়ে যায়। ভেরি সিম্পল, গ্যাসের দাম কমে গেলে মোটরসাইকেল চালানোর টেন্ডেন্সি বেড়ে যাবে। কারণ বাংলাদেশের রাস্তায় এত গাড়ি চলে কেন? কারণ তেলের যা দাম সেই দাম দিয়ে গাড়ি চালানোর ক্ষমতা কিন্তু আমাদের সোসাইটিতে অতটা এখনো বিল্ড আপ হয়নি। কিছুটা হয়েছে কিন্তু অতটা যতটা আমরা গাড়ি দেখি ততটা কিন্তু না। এখন কিন্তু দেখা যায় যে ওই সিএনজি দিয়ে চলে, কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, যেটা সেটার প্রাইস কিন্তু রিলেটিভলি অনেক লো। ফলে দেখা যায় কি যে গাড়ির কিন্তু এখন রাস্তায় হিউজ পরিমাণে গাড়ি নামে। তো এখন আমরা বলছি কি যে এখানে যদি আমাদের গ্যাসের প্রাইস কমে যায় তাহলে ডিমান্ড ফর আমাদের মোটর গাড়ি সেটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ নেগেটিভলি রিলেটেড। তাহলে যদি এমন হয় একটার প্রাইস বাড়লে বা কমলে আরেকটা চাহিদা কমে বা বাড়ে, অর্থাৎ ঋণাত্মকভাবে একটার সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত, তখন সেটাকে কিন্তু আমরা বলি কমপ্লিমেন্টারি গুডস পরিপূরক দ্রব্য বা পরিপূরক দ্রব্য। তাহলে এখান থেকে এখানে আমরা নিলাম কি, উপরে আমরা কি নিতে পারি, এটা একটু মুছে ফেলি। প্রাইস অফ গ্যাসোলিন উপরে আমরা নিতে পারি প্রাইস অফ গ্যাসোলিন, ভেরি গুড। তাহলে আমরা পিজি দিয়ে দিলাম শুধু শুধু, আর কিছু লিখলাম না, সরি এটা এফ চলে আসছে। আর এখানে আমরা নিলাম কি, অটোমোবাইল ডিমান্ড ফর অটোমোবাইল, অটোমোবাইল আমরা লিখতে পারি অটোমোবাইল নিলাম আমরা। আর তাহলে এটা আমার ডিমান্ড কার্ভটা কেমন, ডাউনওয়ার্ড না আপওয়ার্ড? নিম্নমুখী হবে। ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড, এই যে এটা হলো আমাদের সেই ডিমান্ড কার্ভ। ওকে, এখানে এখানে আমরা বলতে পারি যে কোয়ান্টিটি অফ অটোমোবাইল বা ডিমান্ড ফর অটোমোবাইল ডিএ ইকুয়াল টু ফাংশন অফ, এইভাবে লিখতে পারি। এখানে আমরা লিখে দিলাম এটা হলো আমাদের ডিমান্ড ফর অটোমোবাইল। এটা শুধু তুমি এটাও লিখতে পারো, অথবা যদি তোমার আরেকটু লেখার ইচ্ছা থাকে ইকুয়াল টু ফাংশন অফ লিখে দিতে পারো। কি সরি পিজি এই যে পিজি লিখে দিলাম, হয়েছে? জি স্যার ডিমান্ড ফর অটোমোবাইলে কিন্তু লিখে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর তুমি আগের বেলায় যেটা ডিমান্ড নিয়েছিলে সেটা তুমি যদি দিতে যে বিফের ডিমান্ড, তাহলে ডিমান্ড ফর বি লিখে দিলেও কোনো সমস্যা নেই। এখানে যদি তুমি দেখো যে এটার প্রাইস কমে যাচ্ছে তাহলে এটা ডিমান্ড বেড়ে যাবে অটোমোবাইলে, অটোমোবাইলটা আমরা নিচে নিয়েছি। তাহলে আমি ধরে নিচ্ছি পরিবর্তক আর পরিপূরক দ্রব্যে কারো সমস্যা নেই। এই সমস্যা থাকলে কথা বলো, তোমরা তো সমস্যা থাকলেও কথা বলো না, না থাকলেও কথা বলো না, তোমাদের দিয়ে কি হবে আমি জানি না। না স্যার সমস্যা নাই। তাহলে এখন আমরা আসি এর পরের টপিকটা দেখে আসি যে আমাদের কি আছে টপিকটা। এখান থেকে দেখো এরপরে আমাদের আছে এই যে সাবস্ট্রেট গুড, আমরা দেখছি এখানে কি দেয়া আছে আমি জানি না, চিনি আর গুড় আছে। চিনি গুড় আমাদের বেশিরভাগই অপছন্দ, এর জন্য আমি ওই এক্সাম্পলটা নিয়েছিলাম। এরপরে আমরা আসি ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যেটাকে আমরা বলছি স্থিতিস্থাপকতা। তোমরা কি দেখতে পাচ্ছ বোর্ড? জি স্যার ফাইন, তাহলে এখন আমরা আসি স্থিতিস্থাপকতা। আচ্ছা এটাকে আমি একটু লিখি, এটাকে পুরোপুরি মুছে ফেলছি এখন। দেখো আমরা বলছি ইলাস্টিসিটি, একটু দ্রুত আমাকে কোঅপারেট না করলে আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে, তোমাদেরই সমস্যা। এটা আর বাংলা আমরা বলি স্থিতিস্থাপকতা, জানো তো? জি স্যার। আচ্ছা তাহলে এখন দেখো যে আমরা চাহিদা দেখার পরপরই ইলাস্টিসিটিতে এসেছি, অথবা আমরা যোগান দেখার পরপরও ইলাস্টিসিটিতে আসতে পারতাম। তো চাহিদা যোগান মিলে দুটো স্থিতিস্থাপকতা আমাদের আসে। তো ম্যাডামরা কি যোগান চ্যাপ্টারে কোনো কিছু টাচ করেছিলেন? এই যোগানে কি কিছু টাচ করেছিলেন এর আগের? তোমরা কেউ আগের ক্লাসে ছিলে? আমি শুনেছি না তোমরা স্যার। ক্লাস করো নাই কেন?
আচ্ছা, এখন আমরা আসি এখান থেকে। দেখো তাহলে এখন আমরা বলছি ইলাস্টিসিটি। তো ইলাস্টিসিটি বললে আমাদের মাথার মধ্যে আসে এটা কি অনেকটা ইলাস্টিক টাইপের কিছু নাকি? ইলাস্টিক কখনো দেখেছো? জি স্যার। ইলাস্টিক যদি আমরা জি বলি, স্যার। ফাইন, এটা ধরলাম একটা ইলাস্টিক আমরা নেই, এই ধরলাম ইলাস্টিক। আচ্ছা, এটা ইলাস্টিক কিনা তুমি কিভাবে বুঝলে? স্যার ওটাকে টানলে হচ্ছে বড় হয়, আবার ছেড়ে দিলে আগের মতো হয়ে যায় জন্য। ও ফাইন, তাহলে দেখো তো যে তোমার এই যে ইলাস্টিক কিনা এটা দেখার জন্য কি তোমার কোনো ফোর্সের দরকার আছে? জি স্যার। তাহলে এখন সেটা ইলাস্টিক নাকি ইলাস্টিক না, দেখো তো এখানে কোনো ভেরিয়েবলের কনসেপ্ট আসে কিনা। জি স্যার আসে। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে আমাদের দুটো জিনিস মাথায় আসে। একটা হলো আমাদের ফোর্স অফ মাই হ্যান্ড, আরেকটাকে Yes, আমরা sir. বলছি যে ইলাস্টিকটা আর কি, তাই তো? হুম। এটা কোন দিকে যাচ্ছে সেটা আমরা দেখতে চাই। তাহলে এখন দেখো তো এটা কি সব সময় একই রকম, অর্থাৎ সব ইলাস্টিকে কি সেম, অথবা কি এমন আছে যে অনেক টানাটানি না। করছে কিন্তু অনেক টানাটানি করছে কিন্তু অনেক শক্তি ব্যয় করছে কিন্তু এটা নড়ছে না, এরকম কম নড়ছে, এরকম হতে পারে। স্যার হয় এরকম। আবার এমন হয় দেখছি যে এরকম। হালকা একটু টান দিলাম আবার অনেকটা লম্বা হয়ে গেল। এ আবার কোন ধরনের, আমি দেখছি আগেরটা টেনেও আমি লম্বা করতে পারছি না, আর এটা হালকা টান দিলাম এটা লম্বা হয়ে গেল। তাহলে আমরা বলছি এই যে ইলাস্টিকের ধরন, এই ইলাস্টিকের ধরন কি সবসময় সেম? না স্যার, ডিফারেন্ট। না স্যার। তাহলে different. যদি ডিফারেন্ট হয় তাহলে আমাদের ইলাস্টিসিটি আলোচনায় আসে। যেটা সব সময় ফিক্স সেটা আমাদের অতটা আলোচনায় আসে না। আমি যদি বলি যে সূর্য কি জায়গা নড়ছে বা নড়ছে না, তার কারণ কি, এটা বিশ্লেষণ আমাদের টার্গেট না। যেমন আমরা যদি একটা কিছু জেনে যাই যেটা ফিক্স ইকোনমিক্সে, তাহলে ওটা নিয়ে আমাদের আলোচনা করার আর খুব বেশি প্রয়োজন নেই। যেহেতু আমরা দেখছি যে ইলাস্টিসিটিটা সব ক্ষেত্রে সমান না, সেহেতু আমাদের আলোচনার একটা বিষয় আসে। তাহলে এখন একটা জিনিস ইলাস্টিক কি ইলাস্টিক না এটা দেখতে যে আমাদের দুই ধরনের কনসেপ্ট এসছে। এখন দেখো তো এই ফোর্স অফ হ্যান্ড, এটা কি ফোর্স অর্থাৎ এটা কি স্থির নাকি পরিবর্তনশীল? পরিবর্তনশীল। তাহলে শক্তি যখনই আমরা বলছি পরিবর্তনশীল। শক্তি তো আর স্থির না। দেখো তো যে কোনো শক্তি না। তুমি বুঝবে কি করে যদি এটা পরিবর্তন না হয়? তাহলে আমরা ইলাস্টিসিটি দেখতে যে আমাদের মাথায় যেটা ফার্স্ট এসছে সেটা হলো ফোর্স। ফোর্স ইজ ভেরিয়েবল, অর্থাৎ এটা ভ্যারি করে। এই সরি, বানান কি ঠিক আছে? এটাকে আমরা না স্যার, এল হবে। এলটা কোথায় হবে? আচ্ছা ঠিক আছে, এখানে। তাহলে এটাকে আমরা বলছি যে ভেরিয়েবল, এটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল কিছু নিয়ে আমরা আলোচনা করছি। এখন এখানে ভেরিয়েবল বললে ইকোনমিক্সের কনসেপ্টে আমরা দুই ধরনের ভেরিয়েবল নিয়ে আলোচনা করি। একটাকে আমরা বলি ইনডিপেন্ডেন্ট, আরেকটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট। তাহলে ইলাস্টিসিটি বের করতে গেলে যদি কোথাও আমরা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পেয়ে যাই তাহলে সেখানেই আমাদের ইলাস্টিসিটি আছে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে ইকোনমিক্সকে শুধু চাহিদার ক্ষেত্রে এরকম ভেরিয়েবল আছে নাকি আরো অনেক ক্ষেত্রে ভেরিয়েবল নিয়ে সম্পর্ক ব্যাখ্যা করা আছে? অনেক ক্ষেত্রে। তাহলে অনেক ক্ষেত্রে আমাদের ইলাস্টিসিটি আছে, কারণ আমি দেখতে চাই টানটা কেমন, আসলে সেখানকার টানটা কেমন। তাহলে এবার দেখো তো, এখন আমরা বলছি যে ইকোনমিক্সে আমাদের টার্গেট থাকে যে এই ভেরিয়েবল নিয়ে কিভাবে আমাদের স্থিতিস্থাপকতা বের করা যায়। তো এই তোমাদের কি ঢাল নিয়ে আলোচনা করেছে না ম্যাডাম? তোমরা ক্লাস করেছিলে? সেখানে কিন্তু স্লোপ জি নিয়ে স্যার। স্লোপ নিয়ে আলোচনা হয়েছে। স্লোপ বুঝো তো? জি স্যার, বুঝি। যাক, শুনে খুব ভালো লাগলো। তাহলে এখন আমরা আসি। এবার দেখো আমাদের আর 3 মিনিট সময় আছে। এখন আমি যদি বলি যে এমন একটা টপিক কি বলতে পারো যেখানে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে? একটু আগে আমরা দেখে এসেছি। জি স্যার, ডিমান্ড আর প্রাইসের। আমরা ডিমান্ডও বলতে পারি, সাপ্লাইও বলতে পারি। তা আগে আমরা যেহেতু ডিমান্ড চ্যাপ্টার দেখে এসেছি আমরা একটু ডিমান্ডে দেখি। তাহলে ডিমান্ড আমাদের ভ্যারি করে, এটা ভেরিয়েবল, তাই তো? ডিমান্ড জি কি ভ্যারি স্যার। করে নাকি? কিভাবে ভ্যারি করে ডিমান্ড? এটা বাড়তেও পারে, স্যার প্রাইস বাড়লে ডিমান্ড কমে, এভাবে। বাড়তেও পারে, কমতেও পারে, বাড়তেও পারে, কমতেও পারে। এখন আমরা বলছি এই যে ডিমান্ডটা একটা ভেরিয়েবল, এটা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি এটা ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। তাহলে আমরা বলছি এই ডিপেন্ডেন্ট। যে ডিমান্ডটা সেটা আমাদের ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা ডিপেন্ড করে। কার উপরে ডিপেন্ড করে? প্রাইস। এই শুধু কি অনেক প্রাইস? কিছুর উপরে। না যেমন স্যার, আমরা ইনকামও বলেছিলাম আছে। প্রাইস, হ্যাবিট, ইনকাম, টেস্ট, প্রেফারেন্স, প্রাইস অফ রিলেটেড গুডস। তারপরে আরো কি জানি বলেছিলাম না আমরা, চাহিদা নির্ধারকের মধ্যে, তার চাহিদা নির্ধারক যাই আছে তার উপরেই সে নির্ভর করে। নির্ধারকগুলোকে আমরা স্বাধীন বলেছিলাম, মনে পড়ে? জি স্যার।
ক্লাস করলে মনে পড়বে, ক্লাস না করলে পড়বে না। তো যারা ক্লাস করেনি তাদের জন্য আমাদের দুঃখ করা ছাড়া কোনো ওয়ে নেই, তাদের জন্য আমরা যথেষ্ট দুঃখিত। এরপরে আমরা বলছি ডিমান্ড রিলেটেড, অনেকগুলো ভেরিয়েবলের সঙ্গে রিলেটেড, কিন্তু আমরা সচরাচর সামনাসামনি যেটা দেখি সেটাকে আমরা বলছি প্রাইস। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা সেটাকে আমরা বলি প্রাইস। তাহলে ডিমান্ড প্রাইসের উপরে ডিপেন্ড করে, তাহলে প্রাইস ইজ কি? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ডিএনটি। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এখানে আমাদের কোনো সমস্যা নেই। এবার দেখো তো, আমি যে বলছি এটা ভেরিয়েবল, এটা তুমি কি করে বুঝলে? স্যার এটার ভ্যালু চেঞ্জ হয়। এটা পরিবর্তন হয়। তো এর আগে কি কোনো পরিবর্তন নিয়ে আলোচনা করে কোনো টপিক তুমি দেখেছো? পরিবর্তনের রেশিও বের করেছে কোথাও, এরকম কি কোথাও হয়েছে? এই তোমাদের মাথা থাকে না কেন? না স্যার ঢাল? কেন তুমি ঢালে দেখোনি x কতটুকু জি চেঞ্জ স্যার, হলে ঢালে। y কতটুকু চেঞ্জ হয়, এই হুম, হুম। রেশিও কত? রেশিও অর্থ হলো অনুপাত, একটার উপরে আর একটা ভাগ। জি স্যার, তাহলে সেটা তো ঢালে আছে এটা। সেটা তো তুমি দেখে এসছো। তাহলে এখানে তোমার পরিবর্তন দেখছি আমি, তো পরিবর্তন দেখলে তাহলে ইলাস্টিসিটি আর স্লোপ কি সেম, নাকি এদের মধ্যে কোথাও একটু পার্থক্য আছে? এবার আমরা আসি, ইলাস্টিসিটিতে পার্সেন্টেজ বের করে না? তাহলে এখন আমরা আসি। এবার দেখো, এখন আমরা বলছি যে তুমি এই যে এটা ইলাস্টিক নাকি ইলাস্টিক না এটা তুমি দেখতে চাও। তাহলে দেখো তো, এখান থেকে তুমি দেখতে চাইলে কি হবে? এখন তোমার হাতের একটা ফোর্স দরকার, হাতের একটা ফোর্স দরকার, তাই না? তাহলে সেই হাতের ফোর্সটা কি পরিবর্তনশীল? জি স্যার। এটা চেঞ্জ জি হয়। স্যার। চেঞ্জকে আমরা ডেল দিয়ে ডিফাইন করতে পারি, এরকম ডেল্টা সাইন দিয়ে ডিফাইন করতে পারি, ত্রিভুজ আকৃতির, আবার এইভাবেও দিতে পারি। তো এখন দেখো, এখন আমরা বলছি এই যে ইলাস্টিকটা, এটা কি চেঞ্জ হয় টান দিলে? জি স্যার। এখন আমি যদি বলি তুমি দেখেছো টান দিলে চেঞ্জ হয়, কিন্তু এই চেঞ্জের মাত্রাটা কেমন, স্ট্রেংথ কেমন, তুমি এটা শক্তিটা পরীক্ষা করতে চাও, এটা কত পার্সেন্ট টান দিতে হচ্ছে তোমার ওইটা সরানোর জন্য, সেই স্ট্রেংথটা তুমি মেজার করতে চাও। আগে কিন্তু শুধু তুমি চেঞ্জ বের করেছো স্লোপে, এখন কিন্তু তুমি স্ট্রেংথ বের করতে চাও। এই স্ট্রেংথটা যখন আমরা মেজার করব, তুমি চেঞ্জ বের করেছো, চেঞ্জ বের করার পরে যখন তুমি স্ট্রেংথ মেজার করবা, তখনই তোমার আসবে পার্সেন্টেজ, কত পার্সেন্ট টান দিলে ওটা কত পার্সেন্ট সরছে, সেটা যখন তুমি বের করতে পারবা, তখন তোমার বের হবে কি? ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি। তাহলে এখন আমি যদি বলি, যেমন ধরো তোমার এরকম দেয়া আছে, এখন এই এই যে তুমি ইলাস্টিসিটি বের করতে চাও, এর জন্য কি কোনো সংখ্যার প্রয়োজন আছে?